সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি আরজে শারমিন, আর আপনারা আজকে শুনবেন এক্স ফাইলসের আরও একটি সত্য কাহিনী। আজকে যে কাহিনীটি আপনাদেরকে আমি বলবো সেটা অনেকেই শুনেছেন। এটা খুবই একটা গ্রুসাম মার্ডার কেস, যেটা নিয়ে আজকে কথা বলবো। এটা আমার বইয়ের মধ্যেও আছে। তো কুয়াশা ক্লাসিকের গল্পের সঙ্গে এটার কোনো মিল কেউ খুঁজতে যাবেন না। অনেকে নানা ধরনের মন্তব্য করে থাকেন আমার ইউটিউবের কমেন্ট বক্সে, যেগুলো খুব একটা যুক্তিসঙ্গত মনে হয় না আমার। আপনারা কিছু মনে করবেন না, আমি আপনাদের বোঝাবার জন্য বলছি। দুই জিনিস একেবারে আলাদা। এটা সত্য ঘটনা সবার মুখে মুখে ফেরে। এবং একটা কথা আমি বলতে চাই, আমি যখন প্রথম এক্স ফাইলস শুরু করেছিলাম তখন ইউটিউব চ্যানেলে অন্য কোথাও আমাদের বাংলাদেশে কিংবা ভারতে বা পাকিস্তান বা অন্য দেশে কোনো দেশে এইভাবে উপস্থাপন কেউ করেনি কোনো মার্ডার কেস। আমি প্রথমে শুরু করেছিলাম এবং সেটা বেশ আগে 2014 কি 15তে আমি শুরু করেছিলাম, আমার যতদূর মনে পড়ে। তো যাই কথা না বাড়ি, আজকে আমি এমন একটি প্রত্যেকটা খুনের ঘটনাই মর্মস্পর্শী, কিন্তু সব খুনের ঘটনা তো আর আমরা নিয়ে আসি না। যেগুলো পৈশাচিক ঘটনা বা এমন খুনের ঘটনা বা তার পিছনে এমন কোনো ঘটনা রয়েছে যেটা শুনলে আমাদের হৃদয়কে আলোড়িত করে তোলে এবং বছরের পর বছর আমরা এই ঘটনাটাকে ভুলতে পারি না। এটাকে আমরা সঙ্গে নিয়ে বা মাথার মধ্যে নিয়েই চলি। হয়তো হঠাৎ কোনো কাজে গেছি বা হঠাৎ কোনো এই জাতীয় কোনো রিলেটেড কোনো জিনিস মনে পড়ে গেছে, তখন হঠাৎ মনে পড়ে যায়। আর শোনবার সঙ্গে সঙ্গে তো দীর্ঘদিন ধরে মাথার মধ্যে থেকেই যায় জিনিসটা মাথা থেকে সরাতে, ডাইভার্ট করতে অন্যদিকে অনেক সময় লেগে যায় আমাদের। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি শুরু করছি। আজকে আমরা যে কাহিনীটি শুনবো, সত্য কাহিনীটি শুনবো মার্ডার কেসের, তার নাম হচ্ছে তান্দুরকান্ড মার্ডার কেস। এখন হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু যখন আমি শুনেছিলাম এই ঘটনাটি তখন অনেকেই শুনেন এবং আমি এটা রীতিমতন ফলো করতাম অনলাইনে। ছোটবেলার থেকেই প্রচুরবার আমি ইন্ডিয়াতে গেছি, যে পার্শ্ববর্তী দেশ ঘুরতে যেতাম, মায়ের সঙ্গে বেড়াতে গেছি বহুবার। তো তখন খুব আলোড়ন সৃষ্টি করেছিল ঘটনাটি সবার মুখে মুখে তখন শোনা। তো যখন আমি এক্স ফাইলস করি, আমি এত কথা বলছি কেন, একটু বোঝাবার জন্য যে ঘটনাটা অনেক আগের থেকেই ঘটনাটার সঙ্গে আমার একটা সম্পৃক্ততা আছে। সম্পৃক্ততা বলতে মানসিক সম্পৃক্ততা। তো তখনই আমি ভীষণ রকমের শকড হয়েছিলাম ঘটনাটা শুনে। তো তারপরে তো গুগলে সার্চ করে ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন তথ্য নিয়ে ইনফরমেশন নানা কিছু ঘাটতে হয়েছিল আমাকে। এই তান্দুরকান্ড মার্ডার কেস যখন রেডিওতে থাকতে যখন করা হয়েছিল, তখন তো যেহেতু এটা আমার নিজস্ব চ্যানেল, তা আমি চাইবো না আপনাদেরকে আমার চ্যানেলে আমার কোনো কাজ থেকে বঞ্চিত করতে। পুরনো কাহিনী, পুরনো ঘটনা অনেকেই শোনেননি, যারা নতুন সাবস্ক্রাইবার আছে অনেকেই জানেন না। তাদের জ্ঞাতব্যের কারণে বলছি যে আমি আবারও অনেক পুরনো কুয়াশার একেবারে শুরুর দিকে যখন ইউটিউবে সেগুলো সম্প্রচারিত হয়নি, সেগুলো আমি নিয়ে আসবো আপনাদের জন্য। তো যাই হোক, আমি কথা বলতে বলতে বারবারই মাঝখান থেকে কথা বলে ফেলছি, তার জন্য আমি বিশেষভাবে ক্ষমা প্রার্থী। তা আসুন তাহলে সরাসরি ঘটনায় চলে যাই। আসলে ঘটনাটা বলতে আমার খুব কষ্ট হবে, আমি শুরুতেই বলে নিচ্ছি। ভীষণ একটা হৃদয় বিদারক কাহিনী, খুবই মর্মস্পর্শী এবং ভয়ঙ্কর বটে একসঙ্গে। তো আগেই বলছি, যারা দুর্বল চিত্তের মানুষ, একটুতেই ভয় পান বা এই ধরনের ডিস্টার্বিং ঘটনা শুনতে পারেন না বা নিতে পারেন না, বা যাদের হার্টের প্রবলেম রয়েছে বা অল্প বয়স 18 বছরের নিচে অপ্রাপ্ত বয়স্ক যারা আছেন বা শিশু যারা আছেন, তারা দয়া করে শুনবেন না, একটা অনুরোধ রইল আমার। তাহলে শুরু করি। সংসার দুটো অপরিচিত মানুষের গড়ে তোলা একটা ছোট্ট পৃথিবী, যেখানে অপরিচিত মানুষ দুইজন হাঁটি হাঁটি পা পা করে একজন আরেকজনের কাছে পৃথিবীর সবচেয়ে পরিচিত, সবচেয়ে আপন মানুষ হয়ে ওঠে। কথায় আছে, স্বামী আর স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক। প্রেম ভালোবাসা সংসারে কিন্তু অসম্ভব শক্তিশালী একটা অধ্যায়। এসব চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু এরা না থাকলে একটা সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সেই সাথে টুকরো টুকরো হয়ে যায় সঙ্গে অনেকগুলো জীবনে একসাথে পথ চলতে চলতে কখনো কখনো আমাদের ছন্দপতন হয়। ভালোবাসা শব্দটা যেখানে থাকে সেখানে রাগ, অভিমান, এই শব্দগুলোও সেখানে থাকে।
কিন্তু যখন এই রাগ আর অভিমানগুলো জেদ আর ক্ষোভে পরিণত হয়, সেখানে আর ভালোবাসার ছিটে ফোঁটাও থাকে না। বিশ্বাস শব্দটার শক্তি যেমন অনেক বেশি, অবিশ্বাস শব্দটার শক্তি তার চেয়ে অনেক বেশি। পার্থক্য শুধু একটাই, একটা মানুষের জীবনকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে, আর একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। আর একটা সংসারে যখন সন্দেহ আর অবিশ্বাসের ভাইরাস ঢুকে যায়, তার পরিণতি অনেক ভয়ঙ্কর হয়। আজকে এক্স ফাইলসে আমরা এমন একটি ঘটনা শুনব যা শুরু হয়েছিল একটা সংসারের সাথে, কিন্তু শেষ হয়েছিল ভয়ঙ্কর এক পরিণতি দিয়ে। ভারত আমাদের পাশের রাষ্ট্র, যার পরিধি অনেক বিশাল। খুব দুঃখজনক হলেও সত্য যে ভারতে প্রত্যেক বছর প্রায় 35,000 খুন হয়। তার মানে প্রতিদিন 94 জন মানুষ খুন হয়। প্রত্যেক ঘন্টায় 4 জন, আর প্রত্যেক 15 মিনিটে 1 জন মানুষ খুন হয়। প্রত্যেক বছর 25,000 রেপ হয়। তার মানে প্রত্যেক দিন 66 জন, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় 3 জন নারী সম্ভ্রম হারায়, যার হিসেব অনুযায়ী প্রত্যেক মিনিটে 1 জন নারী রেপ হয়, যা আমাদের কখনোই কাম্য নয়। এর মধ্যে সবগুলো হয়তো প্রকাশিত হয় না, আবার কিছু কিছু প্রকাশিত হয়। কিছু কিছু মানুষ ভুলেও যায়, কিন্তু কিছু ঘটনা মানুষ ভুলতে পারে না, যা তাদের রাতের ঘুম হারাম করে দেয়, পুরো দেশে সাড়া জাগিয়ে দেয়। কি হয় এসব খুনের পরিণতি শেষ পর্যন্ত? আদৌ কি ন্যায় বিচার পায়, নাকি কোনো ফাইলে চাপা পড়ে যায়? সেসব জানতেই আমাদের আজকের এই আয়োজন। আমরা এক্স ফাইলসে জানব পুরো ইন্ডিয়ায় সাড়া জাগিয়ে তোলা সেই তান্দুরকার মার্ডার কেসের ঘটনা। 2রা জুলাই 1995 সাল। দিল্লির রাত সেদিন হয়তো অনেক বেশি অন্ধকার ছিল। সারাদিনের ব্যস্ততার পর শহর যেন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। জায়গাটার নাম কনট প্লেস। রাতে কনস্টেবলরা তাদের স্বাভাবিক ডিউটি করছিল। সেই এলাকায় সেদিন যে কনস্টেবল ডিউটি করছিল, তাদের একজনের নাম আব্দুল নাজির কুঞ্জু। তার সাথে চন্দ্রপাল নামে একজন হোমগার্ডও ছিল। তারা প্রতিদিনের মতো গার্ড দিতে বেরিয়েছিল। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল হোটেল অশোক যাত্রী নিবাসের সামনে। তাদের চোখে পড়ল একটা মহিলা রাস্তায় দাঁড়িয়ে আগুন আগুন বলে চিৎকার করছে। মহিলার বয়স 30-এর কাছাকাছি, গায়ে ছেঁড়া পুরনো শাড়ি। দেখে বোঝাই যাচ্ছে মহিলা হয়তো এখানে কোথাও ফুটপাতে থাকে। মহিলার চিৎকার শুনে তারা দৌড়ে যায় সেখানে। কনস্টেবল আব্দুল নাজির আর চন্দ্রপাল দুজনে দৌড়ে আগুন লাগার স্থানে দ্রুত চলে গেল। আগুনটা অশোক যাত্রী নিবাস নামে হোটেলটার কম্পাউন্ডের ভেতর থেকে জ্বলতে দেখা যাচ্ছিল। তারা কাছে যেতেই দেখে আগুন হোটেলে নয়, হোটেলের সাথে লাগানো বাগিয়া বারবিকিউ নামে একটি রেস্টুরেন্টে জ্বলছে। কনস্টেবল আব্দুল নাজির তখন ওই লেনের মাথায় যে টেলিফোন বুথ আছে সেদিকে দৌড়ে গেল থানায় ফোন করবার জন্য, কিন্তু অনেক রাত হওয়ায় টেলিফোন বুথ বন্ধ হয়ে যায়। তখন সে খুব দ্রুত পুলিশ স্টেশনের দিকে যেতে শুরু করলো। পুলিশে খবর দিয়েই সে দ্রুত বাগিয়া বারবিকিউ রেস্টুরেন্টের ভেতরে গেল। ভেতরে গিয়েই দেখে আগুন রেস্টুরেন্টের তন্দুর থেকে আসছে। বলে রাখি, তন্দুর হলো স্বাভাবিকের চেয়ে একটু বড় চুলা, যেগুলো সাধারণত রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। যাই হোক, সে দেখে ওই চুলার পাশে একজন দাঁড়িয়ে সে আগুনে শুকনো কাঠ আর ঘি ঢালছিল। দাউ দাউ করে জ্বলছে আগুন। অবাক করা বিষয় হলো যে আগুন দেখে রাস্তার একটা মানুষ চিৎকার করছিল, সে আগুন কোনো দুর্ঘটনা নয়। একজন মানুষ খুব ঠান্ডা মাথায় আগুন জ্বালিয়ে তাতে ঘি ঢালছে, এবং যে ঢালছে সে রেস্টুরেন্টেরই একজন কর্মচারী। পুলিশ তাকে জিজ্ঞেস করলে সে বলে সে কংগ্রেস পার্টিতে কাজ করে, কংগ্রেস পার্টির কিছু পুরনো পোস্টার আর জিনিসপত্র জ্বালাচ্ছে। এরই মধ্যে দিল্লি পুলিশের আরও কিছু কর্মকর্তা সেখানে পৌঁছয়। এরপর তারা যা দেখে তা হয়তো কোনো মানুষ কখনোই দেখতে পায় না। তারা দেখে সেই চুলায় কোনো কাগজপত্র পড়ছে না, তারা একটা মানুষের জ্বলন্ত পা দেখতে পায়। দ্রুত তারা পানি ঢেলে আগুন নিভিয়ে দিল। এরপর তারা দেখতে পায় সেখানে একটা মানুষের ঝলসে যাওয়া লাশ। তারা যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। এতক্ষণ ধরে যে আগুন জ্বলছিল তাতে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল একটা মানুষের অস্তিত্ব। কে এই মানুষটা? কি আছে এর পেছনের ঘটনা? এত নৃশংসভাবে কেন পৃথিবী থেকে চলে যাচ্ছে সে? তখনও কিন্তু কেউ কিচ্ছু জানে না। পুলিশ সাথে সাথে রেস্টুরেন্টের ওই লোকটাকে গ্রেফতার করে। সে পালানোর চেষ্টা করেছিল। পুলিশের সাথে তার কিছুটা ধস্তাধস্তিও হয়।
পুলিশের কাছে সে তার নাম কেশব কুমার বলে এবং বলে সে ওই রেস্টুরেন্টের ম্যানেজার। তার পরনে পাঞ্জাবি পায়জামা ছিল এবং তার পাঞ্জাবি পায়জামাতে রক্তের দাগ লেগেছিল। কেশব কুমারকে গ্রেফতার করার পর পুলিশের জিজ্ঞাসাবাদ চলতে থাকে। পুলিশ পুরো দমে লেগে যায় এই জঘন্য ঘটনার মূলে পৌঁছতে। পুলিশের ইনভেস্টিগেশন চলছিলই, এর মাঝে সেখানে আরেকটা ঘটনা ঘটে যা তখন পুলিশের চোখ এড়িয়ে যায়। আর তা হলো, আগুন দেখে যখন তারা ওখানে যায় তখন সেখানে আরও একজন মানুষ গেটের বাইরে দাঁড়িয়েছিল। পুলিশকে দেখেই সে নিজেকে আড়াল করে ফেলে এবং সুযোগ বুঝে পালিয়ে যায়। রাতের অন্ধকারে মিশে যাওয়া সেই মানুষটা কে ছিল? পুলিশ অশোক যাত্রী নিবাসের গেটে দাঁড়িয়ে থাকা গার্ড মহেশকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে তার কথা। সে আর কেউ নয়, এই রেস্টুরেন্টের মালিক সুশীল শর্মা। সে শুধু এই রেস্টুরেন্টের মালিকই নয়, তার আরও একটি পরিচয় আছে। সে কংগ্রেস পার্টির একজন সদস্য। মহেশ এও বলে কিছুক্ষণ আগে সুশীল শর্মা তার মারুতি গাড়িতে করে এখানে আসে। জ্বলন্ত আগুন দেখে মহেশ তাকে জিজ্ঞাসা করেছিল এত আগুন কিসের। তখন সুশীল শর্মা তাকেও মিথ্যে কথা বলে। সে বলে আমি কংগ্রেসের কিছু পুরনো কাগজপত্র পোড়াচ্ছি। পুলিশের তখন সুশীল শর্মাকে সন্দেহ হয়, একজন কংগ্রেসের সদস্যের এই জ্বলন্ত লাশের সাথে কি সম্পর্ক থাকতে পারে, কি আছে এর পেছনে। পুলিশ সুশীল শর্মাকে খোঁজা শুরু করল। অপর পাশে তখন দিল্লি পুলিশের কাছে বিশাল চ্যালেঞ্জ ছিল একটা জ্বলন্ত লাশের নাম পরিচয় বের করা। একটা মানুষকে পুড়িয়ে ফেললে কি বা থাকে অবশিষ্ট? কারো কি এমন শত্রুতা এই মানুষটার সাথে যে এত ভয়ানক মৃত্যু তাকে দিল? বাগিয়া বারবিকিউতে যারা কাজ করত তারা সবাইকে পুলিশ লাশটাকে দেখায়, আশেপাশের কিছু মানুষকেও দেখায়, কিন্তু লাশটা এত নৃশংসভাবে পুড়ে গিয়েছিল যে তার কিছুই বোঝা যাচ্ছিল না। শুধু বোঝা যাচ্ছিল এটি একটি মহিলার মৃতদেহ। কেউ চিনতে না পারায় পুলিশ লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠায়। ইনভেস্টিগেশনের প্রক্রিয়া শুরু হলো। পুলিশ ঘটনাস্থল সিল করে দিল। সেখানকার প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখা হলো। সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। দিল্লির মতো জনবহুল শহরে একটা মানুষকে এভাবে পুড়িয়ে ফেলা হচ্ছিল, কিন্তু কেন? পুলিশের চুলার পাশে একটি ত্রিপল খুঁজে পেল যেটাতে রক্তের দাগ লেগেছিল। ইনভেস্টিগেশনের জন্য ম্যানেজার কেশব কুমারের পাঞ্জাবিও ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয়েছিল, কারণ তাতেও রক্তের দাগ লেগেছিল। একটা খুন, তাও আবার এত ভয়ঙ্কর। এত চেষ্টা করেও পুলিশ ভিকটিমের কোনো পরিচয় পাচ্ছে না। সারা মিডিয়া, সব টিভি চ্যানেল, সব পত্রিকায় একটাই হেডলাইন, তান্দুরকান মার্ডার কেস। মানুষের মনে কৌতূহল তো ছিলই, তার চেয়েও বেশি ছিল আতঙ্ক আর ভয়। একটা মানুষ আর একটা মানুষকে এত নৃশংসভাবে মারতে পারে এটা মানুষের কল্পনাও ছিল না। খুব তাড়াতাড়ি এই খবর ছড়িয়ে পড়ায় দিল্লি পুলিশের উপর চাপ দেওয়া হলো যত দ্রুত সম্ভব এই কেসের সমাধান করার। কেশব কুমারের পর পুলিশ টার্গেট করেছিল রেস্টুরেন্টের মালিক সুশীল শর্মাকে, কিন্তু তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। 2 দিন কেটে যায়। চাণক্য পুলিশ স্টেশন পুলিশ সুশীল শর্মার গাড়ির খোঁজ পায়, DL2CA1872। এটাই ছিল সুশীলের গাড়ির নাম্বার। আরে খোদা, এটাই ছিল সুশীলের গাড়ির নাম্বার। গাড়িটা একটা রাস্তায় পড়েছিল এবং গাড়ির ভেতর কেউই ছিল না। পুলিশ দ্রুত গাড়ির তদারকি শুরু করে দেয়। তাদের সন্দেহ সত্যি হয়। গাড়ির ডিক্কিতে শুকিয়ে যাওয়া রক্ত পাওয়া যায়। এই গাড়িতে করে আনা হয়েছিল লাশ। সেই দিনই পুলিশ কেশবের কাছে সুশীলের বাড়ির ঠিকানা জেনে নেয় এবং সেখানে পৌঁছায়। তারা পুরো বাড়িতে প্রত্যেকটা রুমে ইনভেস্টিগেশন করে। বাসাটা পুরোপুরি খালি ছিল, কিন্তু বাসার ভেতরের অবস্থা অস্বাভাবিক ছিল। বাসার বিভিন্ন জায়গায় কার্পেটের ওপর, এয়ার কন্ডিশনের ওপর রক্তের ছিটে লেগেছিল। শুধু তাই নয়, পুলিশ সেখান থেকে বুলেটের খোসাও উদ্ধার করে। সবকিছু দেখে তারা পরিষ্কার বুঝতে পেরেছিল এই বাসার ভেতরে গুলি চালানো হয়েছে। ওই বাসায় পুলিশ কিছু ফটোগ্রাফ পায়, যে ছবিতে সুশীল শর্মা ও একটি মহিলাকে দেখা যায়। একটা ডায়েরিও পায় সেখানে, যেখানে লেখা ছিল সুশীল শর্মা লাভস নায়না। পুলিশের কাছে এখন একটাই প্রশ্ন, কি সম্পর্ক এই নায়না নামের মহিলার সুশীলের সাথে? পুলিশ সুশীলের পাড়া প্রতিবেশীদের জিজ্ঞাসা করে এবং তখন পুলিশ জানতে পারে
সুশীল তার স্ত্রীর সাথে বাসায় থাকত এবং তার স্ত্রীর নামই নায়না। আরও কিছু জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে সুশীল আর স্ত্রী তাদের বাসায় প্রায় মারামারি করত। প্রায় তারা ওই বাসা থেকে মারামারি কান্নাকাটির আওয়াজ শুনতে পেত। পুলিশ এখন নায়নাকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। নায়না গায়েব ছিল। ধীরে ধীরে পুলিশের কাছে সব পরিষ্কার হতে থাকলো। সেদিন রাতে যে মহিলার লাশ জ্বালানো হয়েছিল সেটা আর কারো না, সেটা নায়নারই ছিল। কিন্তু এটা প্রমাণ করার মতো কিছুই পুলিশের হাতে ছিল না, কারণ কোনোভাবেই লাশকে শনাক্ত করা যাচ্ছিল না। পুলিশ খুব দ্রুত নায়নার বাবা মাকে খবর দেয় লাশ শনাক্ত করার জন্য, কিন্তু লাশটা এতই খারাপভাবে পুড়ে গিয়েছিল যে নায়নার বাবা মা লাশ দেখে কিছুই শনাক্ত করতে পারেনি। তারা বলে দেয় এটা তাদের মেয়ে নয়। এর মধ্যেই পুলিশ নায়নার খুব কাছের এক বন্ধু মতলুব কারিবের খোঁজ পায়। পুলিশের সামনে আসে যে মতলুব কার নায়নার খুব ভালো বন্ধু ছিল। সে শেষ পর্যন্ত লাশের শনাক্তকরণ করে এবং বলে এটা নায়নারই লাশ, এবং সেই প্রথম পুলিশকে জানায় এই খুনের পেছনে সুশীলের হাত রয়েছে। তার কথার উপর ভিত্তি করে লাশে ডিএনএ টেস্ট করানো হলো। ডিএনএ টেস্টে নায়নার বাবা মায়ের রক্তের সাথে মিলিয়ে দেখার পর পুলিশ নিশ্চিত হন এটাই ছিল নায়না সাহানির মৃতদেহ। অবশেষে সামনে এলো সেই বেওয়ারিশ লাশের পরিচয়। কিছুদিন আগেও যে বাবা মা একটা লাশ দেখে চিনতেও পারেনি, তারা জানতে পারলো যে এটা তাদেরই সন্তান নায়না সাহানির লাশ। একটা মায়ের পক্ষে সন্তানের মৃত্যু মেনে নেওয়া কতটা কঠিন সেটা একজন মাই বোঝে। আর সেই মৃত্যু যদি হয় এতটা নৃশংস, এতটা লোমহর্ষক, তাহলে সেই মায়ের অনুভূতি কি হয় তা কেবল নায়নার মাই জানে। শুধু তার মা কেন, সারা দেশের মানুষের বুক কেঁপে উঠেছিল এই হত্যাকাণ্ডের ঘটনা জানার পর। নায়না সাহানি একজন মধ্যবয়স্ক মহিলা, যার বাহ্যিক সৌন্দর্য বলতে যা বুঝি তার সবটাই ছিল তার, যে কংগ্রেসের একজন সদস্যও ছিল। এমন একটা মানুষের জীবনে কি এমন অন্ধকার অধ্যায় আছে যার জন্য তাকে এমন অমানবিকভাবে পৃথিবী থেকে চলে যেতে হলো? সেটাই এখন সবার কাছে প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর খুঁজতে যখন দিল্লি পুলিশ হন্যে হয়ে ঘুরছে, ঠিক সে সময় বেঙ্গালুরু পুলিশ স্টেশন থেকে তাদের কাছে একটা ফোন আসে। ফোনে তারা বলে সুশীল শর্মাকে গ্রেফতার করেছে 10ই জুলাই 1995। দিল্লি পুলিশ দ্রুত চলে যায় বেঙ্গালুরুতে। সুশীল সেখানে পালিয়েছিল। সে তার চুল কেটে ফেলে এবং নিজের চেহারা বদলে ফেলে। সেখানে গিয়ে পুলিশ সুশীল শর্মাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তাকে বেঙ্গালুরু কোর্টে চালান দেয়। প্রথম জিজ্ঞাসাবাদে সুশীল শর্মা কিছুই স্বীকার করে না। সে সাফ নিজেকে নির্দোষ বলে দাবি করে। সে বলে এসবে তার কোনো হাত নেই, কিন্তু পুলিশ একরকম নিশ্চিত ছিল এসবের পিছনে সুশীলেরই হাত আছে। সে বলে ঘটনার সময় সে তার স্ত্রীর সাথে ওই বাসায় ছিলই না এবং সে এসব সম্পর্কে কিছুই জানে না। উল্টা সে পুলিশকে বলে যে তারা শুধু শুধু এসবের মধ্যে তাকে টানছে এবং নিজের সময় নষ্ট করছে। কিন্তু পুলিশের সব তথ্য প্রমাণ এটাই বলছে এসবের সাথে সুশীলের একদম সরাসরি এবং খুব গভীর সম্পর্ক রয়েছে। হোটেলের ম্যানেজার কেশবের জবানবন্দি, গার্ডের জবানবন্দি, সুশীল শর্মার পাড়া প্রতিবেশীদের বয়ান, সবকিছু সুশীলের বিরুদ্ধেই ছিল। রক্তের দাগ সুশীলের হাতে লেগেছিল, সে আভাস তার চোখে মুখেও ছিল, কিন্তু সে কিছুতেই মুখ খুলছিল না। অনেকবার জিজ্ঞেস করবার পরও যখন সুশীল শর্মা মুখ খুলছিল না, তখন পুলিশ বাধ্য হয়ে তাকে কঠিনভাবে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কিন্তু এরপরও সুশীল তার মুখ খোলেনি। নিজের অপরাধকে ঢাকার সব রকম চেষ্টাই সে করে গেছে। পুলিশ তার মুখ খোলাতে না পারলেও তার কাছ থেকে একটি পিস্তল এবং 4টি বুলেট উদ্ধার করে। তবে এই পিস্তলটি লাইসেন্স করা ছিল। পুলিশ ধারণা করে নায়নাকে এই পিস্তল দিয়ে গুলি করা হয়েছে। পুলিশ তৎক্ষণাৎ পিস্তলটি পরীক্ষার জন্য পাঠায়। পরীক্ষা নিরীক্ষার পর পুলিশ যখন রিপোর্ট হাতে পায়, তখন তারা নিশ্চিত হয়ে যায় নায়নার শরীরে তারা যে বুলেট পেয়েছে তাই পিস্তল থেকেই চলেছে। এবার আর সুশীলের পালানোর কোনো পথ ছিল না। তার পাপের সব রকম সাক্ষী প্রমাণ পুলিশের হাতে পৌঁছে গেছে। এত কিছু প্রমাণ পাওয়ার পরও যখন সুশীলকে কোর্টে নিয়ে যাওয়া হয়, তখন সে কোর্টে তার এই অপরাধ স্বীকার করে না। বেশিরভাগ ক্ষেত্রে এমন মামলাতে অপরাধী তার অপরাধ অস্বীকারই করে। সুশীল তার সব রকমের অপরাধ শুধু অস্বীকারই করে না, সে কোর্টকে চ্যালেঞ্জও করে। সে একের পর এক মিথ্যে বলতেই থাকে।
কোর্টকে সে যুক্তি দেখায় ঘটনার সময় সে দিল্লিতেই ছিল না। সে পুলিশের বিরুদ্ধে আরও অভিযোগ তোলে যে পুলিশ তার অনুপস্থিতিতে তার অনুমতি ছাড়াই তার গাড়ি নিয়ে যায় এবং তার বাসার তালা ভেঙে তার বাসার ভেতরে প্রবেশ করে। তার বাসার ভেতরে তার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নেয় এবং তার অনুমতি ছাড়াই তার পিস্তলও পুলিশ তাদের কবজায় নিয়ে নেয় এবং এইসব জিনিসগুলোকে পুলিশ ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে দাঁড় করায়। এসবের মধ্যে তার কোনো হাত নেই। একটা মানুষকে নৃশংসভাবে খুন করা হলো, সব প্রমাণ হাতে, অপরাধীও চোখের সামনে, যে একের পর এক তার অপরাধ অস্বীকার করেই যাচ্ছে, উল্টো পুলিশের উপরে সে অভিযোগ দিয়ে যাচ্ছে। সে যদি অপরাধী নাও হয় তবুও তার স্ত্রীর এত বীভৎস মৃত্যুতে তার কোনো প্রকার সহানুভূতি নেই, তার চোখে এক ফোঁটা পানি পর্যন্ত নেই। এখন সে শুধু নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এত সব দেখে সাফ বোঝাই যাচ্ছে যে ঘটনার সাথে একমাত্র সুশীলই জড়িত। কিন্তু কি এমন কারণ থাকতে পারে যে সে তার নিজের স্ত্রীকে এত নৃশংসভাবে খুন করবে? অবশ্য তার বৈবাহিক জীবন যে ভালো যাচ্ছিল না সেটা তার পাড়া প্রতিবেশীর সাথে কথা বলেই জানতে পারে পুলিশ। তার পাড়া প্রতিবেশীরা, বিশেষ করে তার পাশের ফ্ল্যাটে যারা থাকে, তারা পুলিশকে আগেই বলেছে যে প্রায় ওদের বাসা থেকে মারধরের শব্দ আসতো। কিন্তু কেন, এই একটা কেনর উত্তর খুঁজে পাচ্ছে না বলেই দিল্লি পুলিশের হাত পা বাঁধা পড়েছিল। সুশীল প্রচণ্ড ধূর্ত মানুষ। আইনের ফাঁক ফোকর দিয়ে সে কোনো না কোনোভাবে বেরিয়েই যাচ্ছিল। এখন তাকে আটকানোর একটাই উপায়, আর তা হলো কি ছিল এই খুনের পেছনের কারণ। সেটা বের করতে পারলেই সুশীলকে এই জঘন্য অপরাধের জন্য শাস্তি দেওয়া সম্ভব। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ দুইটা কারণকে ফোকাস করে। এক, সুশীলের ভয় তার পালিয়ে বেড়ানো, আর দ্বিতীয় কারণ হলো নায়নার সেই বন্ধু মাতলুব, যে তার লাশ শনাক্ত করেছিল, যার সাথে নায়নার খুব গভীর বন্ধুত্ব ছিল, অথবা হয়তো বন্ধুত্বের চেয়ে বেশি কিছু। ধীরে ধীরে কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়ল সাপ। সুশীল শর্মা নিজের ক্যারিয়ার নিয়ে সবসময় খুব সাবধানী ছিল। সে নায়নাকে বিয়ে করে ঠিকই, কিন্তু তাদের এই বৈবাহিক সম্পর্কের কথা কোনোদিন সামনে আসতে দেয় না, কারণ তার ধারণা এটা জানাজানি হয়ে গেলে তার ক্যারিয়ারের জন্য ভালো হবে না। কিন্তু তার এই কাজের বিরোধিতা করে নায়না। সে কিছুতে এটা মেনে নিতে চায় না। তার সম্পর্ক নিয়ে সে ইনসিকিউরিটিতে ভোগে। সে চায় তাদের বিয়ের খবরটা সবাই জানুক, এবং একটা সময় সুশীলকে সন্দেহ করা শুরু করে সে, যে কেন সে সবার কাছ থেকে বিষয়টা লুকানোর চেষ্টা করছে। এসব নিয়ে অনেকবার প্রশ্ন করে তাকে নায়না। শুরু হয় তাদের বৈবাহিক জীবনের টানাপোড়েন। সুশীল কখনোই এসব বিষয়ে কোনো প্রশ্নের উত্তর নায়নাকে দিত না। একটা সময় প্রশ্নোত্তর পর্যন্ত থাকলো না। সুশীল নায়নাকে গায়ে হাত তোলা শুরু করলো। তার এসব মারপিট দিন দিন বেড়েই চলে। জীবন থেকে একেবারে আশা ছেড়ে দেয় নায়না। এই সময় সে তার পুরনো বন্ধু মাতলুবের সাথে যোগাযোগ করে এবং তার কাছে সব খুলে বলে। সে মাতলুবের কাছে সাহায্য চায়। সে সুশীলকে না জানিয়ে মাতলুবের সাথে দেখা করতে যেত এবং তার সাথে যোগাযোগ করত। মাতলুবের সাথে দিন দিন তার যোগাযোগ বেড়েই চলে। নায়না মনে মনে ঠিক করে নিয়েছিল সুশীলের সাথে থাকা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। সে সুশীলকে ছেড়ে চলে যাওয়ার কথা চিন্তা করে এবং এসবে মাতলুব তাকে সম্পূর্ণ সাপোর্ট করে। ঘটনার দিন দুপুর 3টা থেকে 4টার মধ্যে নায়না মাতলুবের সাথে ফোনে কথা বলে। নায়না মাতলুবকে বলে সে এসব থেকে মুক্তি চায় এবং সে অস্ট্রেলিয়া চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে তার মাতলুবের সাহায্য দরকার। সেদিন সন্ধ্যা 7টা-8টার দিকে সুশীল তার বাসায় ছিল। সে তার বাসার টেলিফোন থেকে রিডায়াল করে এবং অপর পাশ থেকে মাতলুব ফোন ধরে। সুশীলের মনে আগে থেকেই সন্দেহ ছিল। মাতলুবের কণ্ঠ শুনেই তার সন্দেহ বিশ্বাসে পরিণত হয়। সুশীল প্রচণ্ড রেগে যায় এবং নায়না আর সুশীলের এই বিষয়টা নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। নায়না এবং সুশীল দুজনেই নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সুশীল নিজের রাগ সামলাতে পারে না এবং তার পরিণতি হিসেবে যা হয় তা হয়তো নায়না কখনোই ভাবেনি। সুশীল তার পিস্তল তোলে এবং সরাসরি নায়নার উপর 3টি গুলি চালায়, যার একটি দেয়ালে লেগে থাকে, বাকি 2টি নায়নার শরীরে। সাথে সাথে নায়না সেখানেই মারা যায়। এরপর সুশীল শর্মা তার লাশ একটি ত্রিপলে করে মুড়িয়ে গাড়ির ডিকিতে রেখে দ্রুত গাড়ি চালায়। আশেপাশের মানুষও গুলির শব্দ শুনতে পায়, কিন্তু সবাই ভাবে আশেপাশে কোথাও পটকা ফাটানোর শব্দ হয়েছে।
তাই তারা বিষয়টা নিয়ে মাথা ঘামায় না। সুশীল নায়নার লাশ নিয়ে দিল্লি শহরে ঘুরতে থাকে, একটা সুযোগের অপেক্ষায় থাকে। সে প্রথমে একটি ব্রিজের ওপরে যায় এবং সেখান থেকে নায়নার লাশ নিচে নদীতে ভাসিয়ে দিতে চায়, কিন্তু সেই রাস্তা দিয়ে প্রচুর লোক সমাগম হওয়ায় সেটা করা সম্ভব হয় না। সেই সময় সুশীলের মাথায় খেলা এক ভয়ঙ্কর এবং জঘন্য খেলা। সে তার নিজের রেস্টুরেন্টে চলে যায় এবং রেস্টুরেন্টের ম্যানেজারকে বলে সবাইকে চলে যেতে। রেস্টুরেন্টের সব আলো নিভিয়ে দেওয়া হয়। এরপর অন্ধকারে সে আর তার ম্যানেজার মিলে সে জঘন্য কাজ করে, যা একটা মানুষের পক্ষে করা সম্ভব নয়। তারা নায়নার লাশ চুলার মধ্যে দেয়। প্রথমে আগুন ধরতে চায় না, পরে তারা আগুনের তেজ বাড়ানোর জন্য ঘি ঢালতে থাকে এবং যা তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ঘি ঢালাতে আগুন বেশি বেড়ে যায় এবং রাস্তার পাশে শুয়ে থাকা এক মহিলা মনে করে রেস্টুরেন্টে আগুন লেগেছে। সে চিৎকার করে পুলিশকে ডাকে। আর এরপরে সব ঘটনা আমরা সবাই জানি। শেষ পর্যন্ত সব প্রশ্নের সমাধান হয়। ঘটনা যেখানে ঘটে সেটা সুশীলের বাসা ছিল, আর বাসার বিভিন্ন জায়গায় রক্তের দাগ, তার গাড়ির ডিক্কিতে রক্তের দাগ, যে পিস্তল থেকে গুলি চালায় সেটা সুশীলের। এই জঘন্য ঘটনার পিছনে কি কারণ সেটাও পুলিশ খুঁজে বের করেছিল। তাই সুশীলের পালাবার আর কোনো পথ খোলা থাকে না। এছাড়া এটি দিল্লির প্রথম কেস যেখানে ডিএনএ টেস্ট এবং ফিঙ্গারপ্রিন্টিং করা হয়। শেষ পর্যন্ত সুশীল স্বীকার করতে বাধ্য হয় যে সে তার স্ত্রী নায়না আর মতলুবকে নিয়ে সন্দেহ করত এবং এই সন্দেহের জের ধরেই সে তাকে খুন করেছে। এই কেস 1996 থেকে শুরু করে অনেক দিন পর্যন্ত চলতে থাকে। 3 বছর অর্থাৎ 1999 সাল পর্যন্ত শুধু জিজ্ঞাসাবাদ চলতে থাকে। তারপর 1999 থেকে 2003 পর্যন্ত কেসের শুনানি চলে। 2003 সালের 3রা নভেম্বর ট্রায়াল কোর্ট সব তথ্য প্রমাণের ভিত্তিতে সুশীলকে ফাঁসির আদেশ দেয়। একই বছর সুশীল তার মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে। 10 বছর ধরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এই মামলা চলতেই থাকে। মানে সব মিলিয়ে 17 বছর ধরে কোর্টে এই মামলা চলে। এই 17 বছরের মধ্যেই সুশীলকে 2বার ফাঁসির এবং 1বার যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। কিন্তু এই সব কিছুর পরেও সে জেল থেকে বেরিয়ে যায়। তো আমরা এতক্ষণ ধরে শুনলাম আজকের মর্মস্পর্শী এক সত্য ঘটনা, যার নাম তন্দুরকান্ড মার্ডার কেস, যেটা নাকি সেই সময় পুরো ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে সাড়া জাগিয়েছিল। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে এক্স ফাইলসের ঘটনা, সত্য ঘটনা। আবারও এক্স ফাইলসের আরও একটি সত্য ঘটনা নিয়ে সামনে হাজির হচ্ছে আমি আরজে শারমিন। সবাই খুব ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। শুভরাত্রি।